পঞ্চতন্ত্রের গল্প। বিষ্ণু শর্মার প্রতিজ্ঞা। অনেক দিন আগেরকার কথা। সে সময় দক্ষিণ ভারতে এক বিশাল রাজ্য ছিল। সে রাজ্যের নাম ছিল মহিলারোপ্য। রাজ্য যেমন বড়, তার রাজাও তেমনি বড়। মহিলারোপ্যের রাজার নাম ছিল অমর শক্তি। অমর শক্তি শুধু বড় রাজাই ছিলেন না, তার বড় গুণও ছিল। একদিকে তিনি যেমন ছিলেন বিদ্বান, বুদ্ধিমান, জ্ঞানী, গুণী, সকল শাস্ত্রে পারদর্শী, অপরদিকে তেমনি ছিলেন বীর যোদ্ধা। বাহুবলে কত দেশ জয় করে তিনি নিজ রাজ্যের সীমা ও সম্পদ বাড়িয়েছিলেন। এত বড় রাজা হয়েও তার মনে একটুও সুখ ছিল না। একদিন পাত্র মিত্র নিয়ে রাজা অমর শক্তি সভায় বসেছিলেন। বিচক্ষণ মন্ত্রীরা আর অভিজ্ঞ আমাত্যরা তাকে রাজকার্যে সাহায্য করছিলেন। প্রহরী বেষ্টিত বন্দীরা রাজার জয়ধ্বনি করছিল। বিচারপ্রার্থী প্রজারা রাজার ন্যায় বিচারে সন্তুষ্ট হয়ে তার খুব প্রশংসা করছিল। কিন্তু সকলে লক্ষ্য করলেন, আজ যেন রাজকার্যে রাজার তেমন উৎসাহ নেই। কিসের চিন্তায় যেন তিনি গুরুতর রাজকার্যেও অন্যমনস্ক হয়ে রয়েছেন। বৃদ্ধ মন্ত্রী সুমতি এই ভাবান্তর লক্ষ্য করলেন। রাজাকে চিন্তিত ও দুঃখিত দেখে তিনি বললেন, মহারাজ, আপনার শরীর ও মন সুস্থ নয় মনে হচ্ছে। রাজা বললেন, মন্ত্রী, আপনার অনুমান সত্য। সত্যি আমার মন আর শরীর সুস্থ নয়। ব্যথিত হয়ে সুমতি বললেন, মহারাজ, আমি রাজবৈদ্যকে আনতে লোক পাঠাচ্ছি। ঈশ্বর আপনাকে সুস্থ করুন। ম্লান হেসে রাজা বললেন, মন্ত্রীবর, আপনি আমার পরম হিতৈষী, কিন্তু এ বৈদ্যের কাজ নয়। এ চিকিৎসা বৈদ্যের দ্বারা সম্ভব হবে না। উৎসুক হয়ে সকলে জিজ্ঞাসা করলেন, মহারাজ, কি আপনার অসুস্থতা যা রাজবৈদ্যও সারাতে পারবেন না? রাজা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার 3টি আকাট মূর্খ ও নীতি জ্ঞানহীন পুত্রই এই অসুস্থতার কারণ। এই 3টি মূর্খ পুত্রের কথা যখনই আমার মনে পড়ে, তখন এই রাজকার্য, এই প্রজাপালন, এই সংসার আমার একদম ভালো লাগে না। এর চেয়ে অপুত্রক হওয়াও ঢের ভালো ছিল। মন্ত্রীরা সকলে বললেন, মহারাজ, এমন কথা বলবেন না। রাজা আবার বললেন, মন্ত্রীগণ, পণ্ডিতরাই বলে গেছেন, অজাত মৃত মূর্খেভ্য মৃত জাতৌ সুতৌ বরম যতস্থৌ স্বল্প দুঃখায় যাবজ্জীবং জড়ো দহেত। অর্থাৎ অপুত্রক হওয়া ভালো, বরং জাতপুত্র মরে যায় সেও ভালো, কিন্তু মূর্খ পুত্র ভালো নয়। কেননা যতদিন জীবিত থাকা যায় ততদিন মূর্খ পুত্র কেবল ক্লেশই দেয়। তখন বৃদ্ধ মন্ত্রী সুমতি বললেন, মহারাজ, যথার্থই বলেছেন। মূর্খ পুত্রের চেয়ে অপুত্রক হওয়া হয়তো ভালোই, কিন্তু কুমারগণকে শিক্ষিত তো করে তুলতে হবে। বিরক্ত হয়ে রাজা বললেন, মন্ত্রীবর, আমার বেতনভোগী 500 পণ্ডিত আছেন। তারা চেষ্টা করে যদি পুত্রদের শিক্ষিত করে তুলতে না পেরে থাকেন, তবে কেমন করে তাদের শিক্ষা হবে, আর কেই বা তাদের শিক্ষা দেবেন? মন্ত্রীমশাই গম্ভীরভাবে বললেন, মহারাজ, এ সংসারের শিক্ষণীয় বিষয়ের অন্ত নেই, কিন্তু মানুষের পরমায়ু সীমাবদ্ধ। কাজেই সকলের পক্ষে সকল বিষয় শিক্ষা করা সম্ভবপর নাও হতে পারে। আমি মনে করি সকল নীতিশাস্ত্র সংক্ষেপে রাজকুমারদের শেখানো হোক। সভার সকলে বৃদ্ধ মন্ত্রীর যুক্তিপূর্ণ কথা সমর্থন করলেন। তখন সেই বিচক্ষণ বৃদ্ধ মন্ত্রী আরও বললেন, মহারাজ, আমি শুনেছি বিষ্ণু শর্মা নামে এক পণ্ডিত আছেন। শিক্ষক হিসেবে তাঁর খ্যাতি ভূভারতে। তাকে আনতে দূত পাঠানো হোক। তাঁরই হাতে রাজকুমারদের শিক্ষার ভার দিন। কিছুদিন পরের কথা, 80 বছরের এক বৃদ্ধ, ঋজু দেহ, শান্ত সৌম্য, উপবীতধারী ব্রাহ্মণ এসে মহারাজকে আশীর্বাদ করে দাঁড়ালেন। পরিচয় পেয়ে রাজা অমর শক্তি বললেন, মনীষী বিষ্ণু শর্মা, অনুগ্রহ করে আসন গ্রহণ করুন। বিষ্ণু শর্মা আসন গ্রহণ করলে রাজা বললেন,
আপনার জ্ঞান আর পাণ্ডিত্যের খ্যাতি বহু দূর ছড়িয়ে পড়েছে। ভূভারতে আপনাকে কে না জানে। আজ আমি আপনাকে একটা অনুরোধ করব। আপনি অনুগ্রহ করে আমার 3টি মূর্খ পুত্রের শিক্ষার ভার গ্রহণ করলে আমি আপনার নিকট কৃতজ্ঞ থাকব। বিনিময়ে আপনাকে আমি 100 গ্রাম দান করতে প্রস্তুত আছি। শান্ত কণ্ঠে বিষ্ণু শর্মা বললেন, মহারাজ, আমি জ্ঞান বিক্রয় করি না। আমার বয়সের কথা তো চিন্তা করুন। এ বয়সে গ্রাম নিয়ে কি করব? তবু আপনার অনুরোধে আপনার পুত্র 3টির শিক্ষার ভার গ্রহণ করলাম। বিষ্ণু শর্মার কথা শুনে খুশি হয়ে রাজা বললেন, বিষ্ণু শর্মা, আপনি সত্যিই মহান। বিষ্ণু শর্মা বললেন, মহারাজ, আমি প্রতিজ্ঞা করছি, যদি 6 মাসের মধ্যে আপনার পুত্রদের সকল নীতিশাস্ত্রে শিক্ষিত করে তুলতে না পারি, তবে আমার যেন নরকবাস হয়। বিষ্ণু শর্মার এই ভীষণ প্রতিজ্ঞার কথা শুনে সকলে তাঁর প্রশংসা করতে লাগলেন। মহামতি বিষ্ণু শর্মা তখন মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, কাকলুকীয়, লব্ধপ্রণাশ ও অপরীক্ষিত কারক এই 5টি তন্ত্র রচনা করে 6 মাসের মধ্যে রাজকুমারদের শিক্ষিত করে তুললেন। বিষ্ণু শর্মার কঠিন প্রতিজ্ঞা সফল হলো।